অ্যাকচুয়ালি ক্যাবিনেট ডিসিশন হওয়ার পরে আমরা সংবাদ মাধ্যমে এবং মিডিয়াতে দেখতে পাই যে সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে যারা কর্মরত অল লেভেল অফ মেডিকেল অফিসার্স আর ফ্যাকাল্টি তারা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না। এবং এটার মেইন ট্রিগার পয়েন্ট ছিল যে যেহেতু অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিউ দিল্লি এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের মধ্যে একটা মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট হয়েছে, তার মধ্যে একটা উল্লেখযোগ্য পয়েন্ট ছিল যে মেডিকেল এডুকেশন সার্ভিসকে নন প্র্যাকটিসিং করা। তো সে ব্যাপারে এবং তার পরবর্তী গত কয়েকদিনে মিডিয়াতে বিভিন্ন ধরনের আমরা দেখতে পাই, বিভিন্ন ধরনের পোস্ট দেখতে পাই, নানা কনফিউশন সৃষ্টি হওয়াতে আমাদের যে এজিএমসি টিচার ফোরাম সমস্ত সদস্যদের অনুরোধে আজকে আমরা একটা বৈঠকে মিলি। কিছুক্ষণ আগেই আমরা একটা মিটিং করি এবং এই মিটিংয়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিই। প্রথম সিদ্ধান্ত হলো, আমরা যেহেতু সরকার সিদ্ধান্ত নিয়েছে যে মেডিকেল কলেজকে নন প্র্যাকটিসিং করবে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা ডিসিশন নিয়েছি যে আজকের থেকে আমরা আর প্রাইভেট প্র্যাকটিস করব না যারা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবিপি হসপিটালে কর্মরত। কিন্তু তার সঙ্গে আমরা কিছু কিছু ব্যাপারে আমরা সহমত পোষণ করি না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবের সঙ্গে আমাদের যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে আমরা এটিজেডিএ অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন এবং টিচার্স ফোরামের পক্ষ থেকে আমরা রিটেন ডেপুটেশন দিয়েছিলাম এবং অনেক ব্যাপারে কথা হয়েছিল। তো সেখানে আমাদের বলা হয়েছিল যে আমরা যে দাবিগুলো রেখেছি এই দাবিগুলোর মধ্যে 1 নম্বর দাবি ছিল আমাদের যে সার্ভিস রুল, ত্রিপুরা মেডিকেল এডুকেশন সার্ভিস রুল লাস্ট অ্যামেন্ড হয়েছিল 2010 সালে। লাস্ট 15 ইয়ার্সে আমাদের কোনো সার্ভিস রুল অ্যামেন্ডমেন্ট নেই, তো যার ফলে কোনো প্রমোশন নেই। তো যেভাবে আছে ওইভাবেই আছে, বিভিন্ন ধরনের ডেজিগনেশন দিয়ে জাস্ট এমসিআইয়ের এনএমসির রিকগনিশনের জন্য যা যা করার সেগুলো করা হচ্ছিল। তো আমাদের 1 নম্বর দাবি ছিল যে নন প্র্যাকটিসিং করার আগে যে 1 নম্বর হচ্ছে মেডিকেল এডুকেশন সার্ভিস রুলকে ইমপ্লিমেন্ট করা। নাম্বার 2 আমাদের রিকোয়েস্ট ছিল যে আমরা যারা যে ইনিশিয়াল স্যালারি, যে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই কলেজে ঢুকলে তার ইনিশিয়াল স্যালারি হচ্ছে মাত্র 68,000 টাকা। তো সেটা যে কোনো মেডিকেল কলেজের জুনিয়র রেসিডেন্টরা প্রায় 70,000 থেকে 80,000 টাকার উপরে। তো স্যালারি রিস্ট্রাকচারিং ওয়াজ অ্যানাদার ডিমান্ড, যে স্যালারি যাতে আমাদের একটা মর্যাদাপূর্ণ স্যালারি দেওয়া হয় অ্যাজ পার দ্য ইউজিসি গাইডলাইন অর 7th পে কমিশন গাইডলাইন। থার্ড আমাদের ছিল যে এনপিএ নন প্র্যাকটিসিং অ্যালাউন্স, যেটা 20% গভর্নমেন্ট ডিসিশন নিয়েছিল, সেই এনপিএ যাতে আমাদের বেসিকের সঙ্গে যুক্ত করে বেসিকে আমাদের ডিএ কম্পিটিশন যাতে ইনক্লুড করা হয়। এবং ফোর্থ ছিল যে আমাদের যেটা বললাম যে সুনির্দিষ্ট প্রমোশন পলিসি ছিল, টাইম বাউন্ড প্রমোশনের ব্যাপারটা। আর একটা হচ্ছে যে রিক্রুটমেন্ট, ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট। এবং কারণ এখন আমাদের 150 স্টুডেন্ট আছে, তো 150 স্টুডেন্ট এবং মেডিকেল কলেজে যে ফ্যাকাল্টিরা কাজ করে আমরা কিন্তু 3টে জিনিস দেখি। একটা হচ্ছে পেশেন্ট কেয়ার সার্ভিস, আরেকটা হচ্ছে স্টুডেন্ট এডুকেশন, থার্ড কম্পোনেন্ট হচ্ছে রিসার্চ। তো এত কিছুর মধ্যে ইনভলভ থেকে এটা ঠিক নয় যে সবাই আমরা ডিউটি আওয়ারের মধ্যে প্র্যাকটিস করছি, এবং এটাকে অন্যতম ফোকাস করা হচ্ছে যে সেই কারণেই মেইনলি প্রাইভেট প্র্যাকটিসে বন্ধ করা হচ্ছে। আমাদের যেটা হিসাব, হয়তো 5% ফ্যাকাল্টি কিছু কিছু ক্ষেত্রে নিয়ম ভায়োলেশন করে, এবং এই ভায়োলেশনের ক্ষেত্রে যারা ভায়োলেশন করে তাদের সঙ্গে আমরা আলাপ করেছি এবং তাদের কাছে যুক্তি আছে যে অনেক সময় দেখা যায় কি অনেক ভিআইপিদের রিকোয়েস্টে ডিউটি আওয়ারে গিয়ে অন্য প্রাইভেট হসপিটালে গিয়ে সার্ভিস দিতে হয়, যে এখন আসুন সার্ভিসটা দিন, অপারেশনটা করিয়ে যান, এগুলো ইনস্টেন্স হয়েছে। তো সেজন্য সব ক্ষেত্রে যে ওরা শুধু করতে যায় তা না, নিজেদের রোজগারের জন্য মাঝে মাঝে রিকোয়েস্টে ওনাদের গিয়ে অ্যাজ এ স্পেশালিটি করতে হয়। তো এই 5 to 10%-এর ক্ষেত্রে যদি আমরা স্ট্রিক্ট থাকি যে ডিউটি আওয়ারে কেউ যেতে পারবে না, এবং যেখানে যেখানে যায় সরকার চাইলে সেখানেও কিন্তু ইম্পোজ করতে পারে।
যে যেখানে যেখানে যারা ডাকছে ডিউটি আওয়ারে সেখানে যাতে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। তো এটা নিশ্চয়ই গভর্নমেন্ট লেভেলে করা যায়। এটার জন্য আমরা অনুরোধ করেছি যে এটা যাতে স্ট্রিক্ট ভিজিলেন্স দেয় এবং এটা বন্ধ করে। যদি আমাদের হাসপাতালে যেগুলো আমরা বলেছি যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরির সাথে সাথে হিউম্যান রিসোর্সের পরিকাঠামো উন্নয়ন করা খুব জরুরি। আপনি বললেন সুপার স্পেশালিস্টদের কথা। তো সুপার স্পেশালিস্ট যদি আপনার টিম স্ট্রং না হয়, মানে তার পিছনে যদি তার এসআর জেআর না থাকে, তাহলে সে সবসময় বসে থাকতে পারবে না হসপিটালে। উনি তো 8 ঘন্টা কাজ করে বাড়ি যাবে, তারপরে তো আরেকজন লোক লাগবে ফলো আপে, ভোরে এসে সে আবার রাউন্ড দেবে। তো এই জিনিসগুলো তো যেভাবে সব জায়গায় হয়, আমাদের এখানে আমরা তো ভিন্ন গ্রহের লোক নই। যেভাবে অন্য মেডিকেল কলেজ হচ্ছে আমাদের এখানে সেম হবে। এবং আমাদের স্ট্রাকচার সত্যিই কম, টাকা পয়সার ক্ষেত্রে বেতন খুবই কম। 20% বলাতে আমি দেখেছি অনেক মানুষ বলেছে 20% বেড়ে গেছে। হ্যাঁ, অনেকে ক্ষোভ প্রকাশ করেছে যে আমাদের কেন 20% বাড়িয়ে দিয়ে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করা হচ্ছে, কিছু না দিয়ে তো প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করা উচিত ছিল। সুতরাং ব্যাপারটা এরকম নয়, ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমার যে রিমফলের যে বেতন পাচ্ছে 1 লক্ষ টাকা, যে থার্ড ইয়ারে আমার এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 68,000 টাকা দিয়ে জয়েন করছে। তো আমাদের ওই জিনিসগুলো বুঝতে লাগবে। এবং আহ, একটা কথাই আমরা বলবো যে আহ, যে ডক্টরদের ক্ষেত্রে যে কমেন্টসটা করা হয়েছে এটা মানে দুঃখজনক। এরকমটা হতে পারে না যে আপনি 30 বছর ধরে আছেন, তাকে আপনি বলছেন তুমি থাকলে থাকো, না থাকলে না থাকো। ইটস নট ডান। তো এরকম একটা সিচুয়েশনে গিয়ে আমরা আশা করব যে এরকমভাবে যাতে আমাদেরকে বলা না হয়। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রাইভেট প্র্যাকটিসের কারণে যদি সাধারণ মানুষের ক্ষতি হয়ে থাকে, তাহলে আমাদের এই প্রাইভেট প্র্যাকটিস করার দরকার নেই। আমাদেরকে তো গভর্নমেন্ট বেতন দিচ্ছে না। কিন্তু আমরা চাইছি যে ওভারঅল এইমসকে নিয়ে আমাদেরকে যেভাবে বলা হচ্ছে যে এইমসের মতো আমরা হব, তাহলে এটা সত্যিকারভাবে খোলনলছে বদলেই এইমসের মতো হওয়া উচিত। এবং তাদের ফোরাম এবং তাদের ডাকা এই ইয়েতে আহ্বানে সাড়া দিয়ে আমরা যারা এখানে কাজ করি তারা ওনাদের সঙ্গে আমরা একসাথেই বসেছি। এবং যে ডিসিশনগুলো নেওয়া হচ্ছে এই ডিসিশনগুলো জীবিতে যাদের উপরে মানে ওই নির্দেশিকা যেটা এসছে ফ্রম ক্যাবিনেট, তো ওটাকে মান্যতা দিয়ে আমরা, যেটা স্যার বললেন, যে প্র্যাকটিসের দিকে যাচ্ছি না। এবং আমরা আশা করব যে প্র্যাকটিস না করার জন্য যে জিনিসগুলো আমরা তুলে দিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় সচিবের, স্বাস্থ্য সচিবের হাতে, ওই জিনিসগুলোকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কার্যকরী করা হবে। কারণ আমরা এখানে যেটা চাইছি, স্যার বললেন যে একটা ভালো হসপিটাল হোক, যেটা আছে সেটা আরও ভালো পারফরমেন্স করুক। এবং ওটার জন্য আমাদের এই সবার অনেক অবদান আগে থেকেই আছে। 2005 থেকে তাদের অবদানের কারণেই আজকে এই কলেজ দাঁড়িয়ে আছে। এখানে আমিও এমডি মেডিসিন পড়াশোনা করেছি। সুতরাং এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা চাইবো যে মানুষের, নিশ্চয়ই গভর্নমেন্ট চিন্তা করি বলেছে যে প্রাইভেট প্র্যাকটিস করলে আমাদের সিচুয়েশনটা আরও উন্নত হবে। যদি আমরা না করি, তো সেই ক্ষেত্রে আমরা প্রাইভেট প্র্যাকটিস করছি না। এবং আশা করছি যে মানুষ ব্যাপারটা বুঝতে পারবে এবং আমরা হসপিটালে আছি, তারা যেভাবে আগে পরিষেবা নিত, হসপিটালে নিতেন, সেভাবে আমরা পরিষেবা দিয়ে যাব। আছে, স্পেশালিস্ট ডক্টরস আছে, আবার সুপার স্পেশালিস্ট ডক্টরস আছে। তো প্রত্যেককে কেউ আলাদা আলাদা করে ডাকিনি। আমাদের এখানে এজিএমসি টিচার ফোরাম ছিল, ফোরামকে ডেকেছে এবং অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন ছিল। তো আমরা ওভারঅল দিয়েছি এবং আমরা যেটা রিটেন দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং স্বাস্থ্য সচিবের কাছে, সেটা সুপার স্পেশালিস্টদেরও পড়ানো হয়েছে। আজকেও ওদের বলা হয়েছে এবং এর সঙ্গে কেউ দ্বিমত পোষণ করছে না। এই পয়েন্টগুলোর সঙ্গে সবাই সহমত পোষণ করছে। অনলি থিং ইজ দ্যাট ওরা যেটা বলছিল সেটা হচ্ছে যে যেভাবে বলছে যে তুমি এদার পড়ো অথবা রিজাইন করো, অথবা যেখানে 3 জন আছে এখানে তুমি একজন থাকলে কিচ্ছু হবে না, আর 2জন বেরিয়ে গেলেও কিচ্ছু হবে না। একজন দিয়ে তো আর একটা ডিপার্টমেন্ট চালানো যাবে না, নাম্বার 1। নাম্বার 2, এনএমসির একটা মিনিমাম রিকোয়ারমেন্ট আছে, রিকগনিশন বজায় রাখতে হলে আমার মিনিমাম স্ট্রাকচার রাখতে হবে। এখন সবাই যদি এভাবে বেরিয়ে যায়, তাহলে এখন যে সারা ভারতবর্ষে যে সিচুয়েশন, আমাদের 2005 সালে যখন কলেজ শুরু হয়েছিল তখন কিন্তু আমরা সমস্ত ভাড়াটে ফ্যাকাল্টি দিয়ে চালিয়েছিলাম। আর আজকের দিনে একটিও ভাড়াটে ফ্যাকাল্টি বাইরের থেকে আসবে না। কারণ কি, সমস্ত স্টেটে রিটায়ারমেন্ট এই 70 বছর করে দিয়েছে, মোস্ট অফ দ্য স্টেটে 70 বছর। অনেক অনেক মেডিকেল কলেজ হয়ে গেছে প্রত্যেকটা স্টেটে। এখন আমরা নিজেরা কয়েকটা ডিপার্টমেন্টে আমরা চেয়েও পাচ্ছি না।
সো এই সিচুয়েশনে যদি সবাইকে এভাবে মানে কঠোরভাবে বলা হয় যে প্র্যাকটিস চাইদার করলে করো, না হলে বেরিয়ে যাও, রেজিগনেশন দাও, এতে আমার মনে হয় কলেজের ভবিষ্যৎ খুব একটা ভালো হবে। দুটো ব্রিফিং ছিল, দুটো অথেন্টিক পার্সন, একজন ক্যাবিনেট মিনিস্টার এবং একজন আমাদের স্বাস্থ্য সচিব। তো দুজনেই যেভাবে বলেছে, তো ডেফিনেটলি ইট ইজ কামিং, হয়তো মঙ্গলবারে আমরা হয়তো নোটিশ পাবো। সো ইন অ্যান্টিসিপেশন আমরা রিকোয়েস্ট করছি যে যাতে প্র্যাকটিস বন্ধ করে দেয়, টু অনার দ্য গভর্নমেন্ট ডিসিশন। আমরা গভর্নমেন্টের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েই আমরা ডিসিশন, আমরা চেম্বার বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছি। এবং গভর্নমেন্টের কাছে আবারও অনুরোধ থাকবে, আমাদের যে ডিমান্ডগুলো আমরা প্লেস করেছি এটা যদি অতি সত্বর হয় সেখানে, তাহলে আর কোনো কন্ট্রোভার্সি থাকবে না, রেজিগনেশনের কোশ্চেন ওঠে না। কারণ এস্টাবলিশিং এ মেডিকেল কলেজ ইন দিস স্টেট ওয়াজ এ ড্রিম অফ আওয়ার পিপল। সবার একটা স্বপ্ন ছিল। তা আমরা চাই না যে এই মেডিকেল কলেজের কোনো ক্ষতি হোক, এই মেডিকেল কলেজের কোনো দুর্নাম হোক। তো সেক্ষেত্রে সবাই সবাই সিনসিয়ারলি কাজ করছে। এখন 5 to 10% জন্য যদি 90% যদি মানে ভিকটিম হয়, তখন সেটা সবার খারাপ লাগে। সো হোয়াই নট উই টেক দ্য স্ট্রিক্ট অ্যাকশন এগেনস্ট দোজ পিপল হু আর ডুইং ইরেগুলারিটিস। ইরেগুলারিটিকে আমি প্রশ্রয় দেবো কেন? আমি ইরেগুলারিটিকে বন্ধ করি, বন্ধ করে যারা কাজ করছে তাদের এনকারেজ করি। উল্টো তো ডিসকারেজ হচ্ছে, কারণ যদি আমি বলছি যে যার পছন্দ হবে না বেরিয়ে যাও। ডিসিশনটা একটা পপুলার ডিসিশন এরকম বলা হয়, কারণ আপনারা এটা খুব সহজভাবে গ্রহণ না করলেও কোনো সুযোগই নেই, কারণ আমরা ডাক্তার, আমরা পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমরাও কিন্তু পাবলিক রিপ্রেজেন্টেটিভ, জনপ্রতিনিধি। মানুষ যদি আমাদের ব্যাপারটা বুঝতে পারে তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা বারবার বলছি, অ্যাসোসিয়েশন বারবার বলেছে, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় স্বাস্থ্য সচিবকে আমরা বারবার বলেছি যে আপনারা জিনিসটা ধীরে করুন এবং সুন্দরভাবে করুন, তাহলে আমার মনে হয় সবার উপকার হবে। এখন তো মিডিয়াতে জানছি এবং ইয়েতে জানছি, তো মিডিয়ার নিউজ বা সোশ্যাল মিডিয়ার এগুলি দিয়ে তো লিগ্যাল ওপিনিয়ন কিছু নেওয়া যাবে না। ইন রিটেন ফর্ম কি নোটিফিকেশন আসে সেটা যে দেখা যাক, সেটা দেখে দেন আমরা সবাই মিলে যা ডিসিশন নেওয়া হবে। মানে শর্টেজ তো যথেষ্ট আছে, স্যারও জানেন যে শর্টেজের ব্যাপারে আমাদের যে মানুষ যে নেই তা নয়, কিন্তু আমরা যে আরও দেখুন কিছুদিনের মধ্যে আমরা 250 স্টুডেন্টে যাচ্ছি এমবিবিএস। তো এনএমসি তো খোঁজ করবে মানুষের, কারা দেখাবে, কারা পড়াবে তাদেরকে। সেই ক্ষেত্রে আমাদের এখানে দেখুন রিসার্চ, এডুকেশন এবং পাবলিক সার্ভিস, এই তিনটা মেইন পিলার থাকে মেডিকেল কলেজে। সঙ্গে আমাদের পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট যারা 83 জন নতুন আসছে, তাদেরকে পড়াবে কারা? আপনার অ্যাসোসিয়েট প্রফেসর কতজন আছে, আপনার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কতজন আছে, এফডিসি একটা পোস্ট আছে আমাদের 54 জন, বা অন্যান্যরাও আছে, ফিক্সড ডিউটি চার্জ, এই ধরনের কোনো পোস্ট পৃথিবীর আর কোথাও আছে কিনা আমার ঠিক জানা নেই। কিন্তু আমার মনে হয় যে এই ধরনের মানে জিনিসগুলোকে শেষ করা দরকার, এবং বিভিন্ন খাতে বিভিন্নভাবে সরকার প্রচুর খরচ করছে জিবি হসপিটালে। খরচগুলো সঠিকভাবে যদি করা হয়, প্ল্যান করে করা হয়, আমার মনে হয় হেলথে আরেকটু বেশি সময় দেওয়া দরকার, আরেকটু বেশি সময় নিয়ে আমাদের সঙ্গে কথা বলা দরকার। স্যাররা বলেছেন আমাদেরকে কনফিডেন্সের নিয়ে করেছেন, কনফিডেন্সের নিয়ে যে জিনিসগুলো আমরা প্রপোজাল দিয়েছি ওগুলো যদি ওনারা করে সঙ্গে নন প্র্যাকটিসিংয়ে যান, আমার মনে হয় কোনো অসুবিধা হবে না। সার্ভিসে ঢুকি, তো আমাদের তো এই অপশনটা ছিল না। আমাদের তখন জানা ছিল যে আমরা প্র্যাকটিস করতে পারবো, সেই জন্যই মিনিমাম স্যালারি তো আমরা ঢুকেছি, আর মেডিকেল কলেজে একটা কেরিয়ার সবাই স্বপ্ন দেখে কেরিয়ারের, সেই হিসেবে দেখেছি। এখন সাডেনলি আমাকে ইউনিল্যাটারালি যদি বলে অপশন না দিয়ে যে তুমি পড়ো, ঢুকো, মানে ইমিডিয়েটলি সে প্র্যাকটিস বন্ধ করো, আর যদি প্র্যাকটিস বন্ধ করতে না পারো তুমি বেরিয়ে যাও। তো এই যে ব্ল্যাঙ্কেট, আমরা দুটি প্রেস কনফারেন্সে আমরা দেখেছি যে ডক্টরদের এইভাবে বলা হচ্ছে, যারা আজকে 20 বছর ধরে এই মেডিকেল কলেজে ফিজিক্যাল লেবারও দিয়েছে, মেন্টাল না শুধু ফিজিক্যাল লেবারও দিয়েছে, আজকে শুধু একটু প্রাইভেট প্র্যাকটিসের এই দিয়ে এত বড় ধমকি দেওয়া যে পছন্দ না হলে রেজিগনেশন দিয়ে বেরিয়ে যেতে পারো, এটা ভালোভাবে নেয়নি সবাই। কারণ এটা ডিমিনিং ফর এ ডক্টর, আমাদের এটা সম্মানে আঘাত করা। যে কবে হবে, এগুলো কবে হবে উই ডোন্ট নো। আমাদের দাবি ছিল যে এগুলো হোক অ্যাট দ্য সেম টাইম, কারণ আমাদের ট্রিগার পয়েন্ট কি? আমাদের ট্রিগার পয়েন্ট ছিল যে এইমস যেহেতু যে স্ট্যান্ডার্ডে চলছে, এইমসের মতো মানে সমপর্যায়ে উঠতে গেলে আমাদের প্র্যাকটিস বন্ধ করতে হবে, দ্যাট ওয়াজ এ কনসেপ্ট।
তো তাহলে আমাদের এইমসে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়, এইমসের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, আগে আগে তা হোক, হলে দেন স্ট্রিক্টলি ব্ল্যাঙ্কেট ব্যান। এবং আমরা আজকেও সমস্ত ফ্যাকাল্টিরা যা ডিমান্ড করেছে সেটা হচ্ছে যারা না জেনে এখানে ঢুকেছে বা জেনে যারা ঢুকেছে যে প্র্যাকটিস করতে পারবে, এদেরকে একটা অপশন দেওয়া হোক, এদেরকে একটা অপশন দেওয়া হোক। আর সেকেন্ড হচ্ছে নতুন যদি রিক্রুটমেন্ট করো, নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে ইফ গভর্নমেন্ট ওয়ান্ট দ্যাট ইট উইল বি দিস কমপ্লিট। শুধুমাত্র প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে কিন্তু পরিষেবার উন্নয়ন করা যাবে না, কারণ পরিষেবার উন্নয়ন ইজ এ কম্প্রিহেন্সিভ প্রসেস। দ্য হেলথ ইজ এ টিম ওয়ার্ক। কারণ ডক্টর একা কিন্তু এখানে ঠিক আছে, ডক্টরের ডেফিনিট রোল আছে, সেখানে আমার পরিকাঠামো, ম্যান পাওয়ার, আজকে সবচেয়ে বেশি আমরা স্ট্রাগল করছি সেটা হচ্ছে ম্যান পাওয়ার এট ডিফারেন্ট লেভেল। আমাদের গ্রুপ ডি থেকে শুরু করে, আমাদের সিস্টার থেকে শুরু করে, আমাদের ল্যাব টেকনিশিয়ানের সর্বক্ষেত্রে আমাদের একটা ডেফিসিয়েন্সি। এগুলো ওয়ার্কআউট করছে না তা নয়, সবগুলো ওয়ার্কআউট হচ্ছে এবং পূরণ করার চেষ্টা করছে। তো আমরা বলছি যে সব কিছু যখন একটা স্টেজে আমরা পৌঁছাবো, তখন আমরা বলতে পারি ইয়েস, আমরা এখন উই ক্যান কম্পিট উইথ এইমস অ্যান্ড নাও উইল বি মেকিং ইট ম্যান্ডেটারি, উই ওয়ান্ট টু মেক ইট সেন্টার অফ এক্সিলেন্স। আমরা চাইছিলাম যে স্টেপ বাই স্টেপ জিনিসটা হলে হয়তো বেটার অ্যাকসেপ্টেবল হতো টু অল ডক্টর, বাট এখন যেহেতু গভর্নমেন্ট ডিসিশন নিয়েছে, এই ডিসিশনকে সম্মান জানিয়েই সবাই প্র্যাকটিস বন্ধ করবে।